মীর জাফর, যার পুরো নাম সৈয়দ মীর জাফর আলী খান, তিনি ছিলেন একজন ইংরেজ প্রভাবিত বাংলার নবাব। তার শাসনামল ভারত কোম্পানি শাসন প্রতিষ্ঠা শুরু এবং সমগ্র উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভূতপূর্ব নবাব সিরাজউদ্দৌলা নদিয়ার পলাশীর কাছে যুদ্ধে পরাজিত ও নিহত হন। মীর জাফর ছিলেন পলাশী যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। তার সচরাচর আপনারা সবাই জানেন। তার অধীনের সৈন্যবাহিনী যুদ্ধে অংশগ্রহণ না করা ও তার বাংলা বিরোধী পদক্ষেপের জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়। ইংরেজদের সাথে মীর জাফরের পূর্বেই এই মর্মে একটি চুক্তি ছিল যে যদি ইংরেজরা জয়ী হলে মীর জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হবেন। বিনিময়ে মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ৫ লক্ষ পাউন্ড ও কলকাতায় বসবাসকারী ইউরোপিয়ানদের ২.৫ লক্ষ পাউন্ড প্রদান করবেন। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত, সিংহাসনচ্যুত ও নিহত হলে মীর জাফর বাংলার নবাব হন। কিন্তু ব্রিটিশদের দাবিকৃত বিপুল অর্থের যোগান দিতে তিনি সমর্থ হননি। ১৭৫৮ সালে রবার্ট ক্লাইভ তার প্রতিনিধি খোজা ওয়াজিদের মাধ্যমে জানতে পারেন যে মীর জাফর চিনসুরায় ওলন্দাজদের সাথে একটি চুক্তি করেছেন। হুগলি নদীতে ওলন্দাজ জাহাজের আনাগোনা দেখতে পাওয়া যায়। এসব কিছু চুচুড়া যুদ্ধের পটভূমি সৃষ্টি করে। মীর জাফরের পিতার নাম সৈয়দ আহমেদ নাজাফি। মীর জাফর ছিলেন ইরানি বংশোদ্ভূত। তিনি তার বাবা মার প্রথম সন্তান ছিলেন। মীর জাফর পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভাগ্য অন্বেষণে বাংলায় আসেন এবং বিহারের নায়েব নাজিম আলীবর্দী খানের অধীনে চাকরি গ্রহণ করেন। ১৭৪০ সালে সংগঠিত গিরিয়ার যুদ্ধে মীর জাফর আলীবর্দী খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং খ্যাতি লাভ করেন। আলীবর্দী নবাব হওয়ার পর মীর জাফরকে তার কৃতিত্বের জন্য মনসবদার পদ প্রদান করেন এবং মীর জাফরের বেতন হয় মাসে ১০০ টাকা। নবাব আলীবর্দী তার বৈমাত্রেয় বোন শাহ খানমকে মীর জাফরের সঙ্গে বিবাহ দেন। পরবর্তীতে মীর জাফর নবাবের পুরাতন সৈন্যদলের মীর বক্সি বা প্রধান বক্সি বা প্রধান সেনাপতি পদে লাভ করেন। ১৭৪১ সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুটতরাজ চালাতে থাকে এবং পরবর্তী দীর্ঘ ১০ বছর ব্যাপী মারাঠাদের আক্রমণ চলতে থাকে। ফলে নবাব আলীবর্দীকে বিরামহীনভাবে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হয়। মীর জাফর মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। ১৭৪১ সালের ডিসেম্বরে মীর জাফর মারাঠা বাহিনীকে পরাজিত করে উড়িষ্যার বড়বাটি দুর্গ দখল করেন এবং সেখানে সপরিবারে মারাঠাদের হাতে বন্দী উড়িষ্যার নায়েব নাজিম সৈয়দ আহমেদ খানকে মুক্ত করেন। ১৭৪৬ সালের ডিসেম্বরে মেদিনীপুরে একটি বৃহৎ যুদ্ধে মীর জাফর মারাঠা বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করেন। এই জন্য নবাব আলীবর্দী তাকে উড়িষ্যার নায়েব নাজিম প্রদান করেন। মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে ক্রমাগত সাফল্য অর্জন করে মীর জাফর ক্রমশ উচ্চাভিলাষ ও ক্ষমতালোভী হয়ে পড়েন। মেদিনীপুরে মীর জাফরের সাফল্য লাভের সংবাদে মীর হাবিব ও জানুসি ভোসলের নেতৃত্বে একটি সুবৃহৎ মারাঠা বাহিনীর উড়িষ্যা থেকে মেদিনীপুরের দিকে অগ্রসর হয়। এতে ভয় পেয়ে মীর জাফর পালিয়ে যান এবং বর্ধমানে আশ্রয় নেন। তখন আলীবর্দী মীর জাফরকে সহায়তা করার জন্য সৈন্যসহ আতাউল্লাহ খানকে প্রেরণ করেন, কিন্তু মীর জাফর ও আতাউল্লাহ মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর না হয়ে আলীবর্দীকে হত্যা করার ও তার রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে আলীবর্দী নিজেই সশন্যে অগ্রসর হন। মীর জাফর তার পলায়নের জন্য অনুতপ্ত না হয়ে নবাবের প্রতি উদ্ধত আচরণ করলে নবাব তাকে পদচ্যুত করেন। অবশ্য পরবর্তীকালে তাকে আবার পূর্বপদে বহাল করা হয়, কিন্তু মীর জাফর এই সময়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন।
1750 সালে মীর জাফরের দুর্নীতির নানা তথ্য প্রকাশিত হলে নবাব তাকে ভর্ৎসনা করেন এবং মীর জাফরের ওপর নজর রাখার জন্য মীর জাফরের ভাই মির্জা ইসমাইলের পরিবর্তে খাজা আব্দুল হাদিকে সহকারী প্রধান সেনাপতি নিযুক্ত করেন। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মীর জাফর যেরূপ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, শেষের দিকে সে কৃতিত্ব ধরে রাখতে পারেননি। 1750 সালে নবাব আলীবর্দী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে মীর জাফর ও রায়দুর্লভকে মারাঠাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন, কিন্তু তারা নিশ্চিষ্টভাবে সময়ক্ষেপ করতে থাকেন এবং অবশেষে বৃদ্ধ নবাবকেই মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর হতে হয়। দীর্ঘ 10 বছর সংঘর্ষের ফলে উভয় পক্ষই ক্রমশ ক্লান্ত ও অধৈর্য হয়ে পড়েছিল। 1751 সালের মে মাসে মারাঠা নেতা রঘুজি ভোসলে ও মীর হাবিব মীর জাফরের মাধ্যমে নবাব আলীবর্দীকে সন্ধির প্রস্তাব দেন। আলীবর্দী সন্ধির প্রস্তাব গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে বাংলার মারাঠা আক্রমণের অবসান ঘটে। মীর জাফর নবাবের প্রধান সেনাপতির পদে বহাল থাকেন। সিরাজউদ্দৌলার অধীনে কর্মজীবন। নবাব আলীবর্দী খান তার দৌহিত্র সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করায় ক্ষুব্ধ হন মীর জাফর। তাই তিনি প্রধান সেনাপতি হয়েও কখনোই সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। সবসময় তিনি চেয়েছেন বাংলার নবাবের পতন। বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং পলাশীর যুদ্ধে মূলত তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। এই বিশ্বাসঘাতী ষড়যন্ত্রে ইয়ার লতিফ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ প্রমুখ সামিল ছিল। এই যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে নবাবের মসনদে অধিষ্ঠিত করে। পলাশীর যুদ্ধ। 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে ইংরেজ বেনিয়াদের সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের লড়াই হয়। এই যুদ্ধে নবাবের পক্ষে স্বাধীনতা রক্ষার লড়াইয়ে প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। তার সঙ্গে ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান বক্সী মীর মদন আর সেনাপতি দেওয়ান মোহনলাল। তারা দুজনেই ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরাজিত হন। আর যুদ্ধের ময়দানে নীরবে দাঁড়িয়ে থেকে প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ও তার দোসররা ধূর্ত ইংরেজ বেনিয়া লর্ড ক্লাইভের হাতে বাংলার শাসন ক্ষমতা তুলে দেয়। পরাজিত হন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। মুষ্টিমেয় ইংরেজ শাসক বিশ্বাসঘাতকদের সহায়তায় বাংলায় তাদের শাসন ক্ষমতা পোক্ত করে এবং 250 বছর এদেশ শাসন করে। সেই থেকেই মীর জাফরের নাম বিশ্বাসঘাতকতার রূপক হিসেবেই চিহ্নিত হয়ে আছে। মুর্শিদাবাদে তার বাড়িটি নিমকহারাম দেউরি নামে পরিচিত। মীর জাফর 1765 সালের 5 ফেব্রুয়ারি তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জাফরগঞ্জ কবরস্থানে তার সমাধি আছে। বর্তমানে ভারতীয় উপমহাদেশে মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবেই ব্যবহৃত হয়। মুর্শিদাবাদে তার বাড়িটি নিমকহারাম দেউরি নামে পরিচিত, যা বিশ্বাসঘাতকের ঘর। মীর জাফর এতটাই বিশ্বাসঘাতক ছিল যে এখনও কেউ অবিশ্বাসী হলে বা বিশ্বাসঘাতকতা করলে তাকে মীর জাফর সম্বোধন করা হয়। সিরাজউদ্দৌলার নবাব যাতে না হয়, এই জন্য তিনি সিরাজের খালা ঘসিটি বেগমের সাথেও হাত মেলান। নবাবের বিপক্ষে রাজসভার যে ব্যক্তিরা ছিল তার মধ্যে মীর জাফর অন্যতম। পলাশীর যুদ্ধে যে 50,000 নবাবের সৈন্য ছিল, তার মধ্যে 47,000 সৈন্যই ছিল সিপাহসালা ও সেনাপ্রধান মীর জাফরের হাতে। যখন যুদ্ধ শুরু হয় তখন মীর জাফর তার সৈন্য নিয়ে নীরব থাকে, কিন্তু মোহনলাল ও মীর মদন 3,000 সৈন্যবাহিনী নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। শুরুর দিকে কিন্তু জয়ের সুনিশ্চয়তা ছিল নবাবেরই হাতে, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। এই সুযোগে মীর জাফর যুদ্ধ বন্ধ থামাতে বলে। এর ফাঁকে ইংরেজরা সুযোগ পেয়ে ততর্কিত আক্রমণ করে, মোহনলালকে হত্যা করে ও মীর মদনকে বন্দী করে। মীর জাফর এতটাই বিশ্বাসঘাতক যে অর্থের লোভে, ক্ষমতার লোভে নবাবকে ধ্বংস করার যে
সংকল্পবদ্ধতা সিরাজকে বুঝতে না দিয়ে উপরন্তু কোরআন স্পর্শ করে তাকে ওয়াদা করে যে তাকে সাহায্য করবে। বন্ধুরা, এই ছিল মীর জাফর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম কিছু জানা অজানা তথ্য আপনারা যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এ পর্যন্তই, ভালো থাকবেন।